শুরুতেই সংসদের বাজেট অধিবেশনের খবর। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত 9,38,000 কোটি টাকার বাজেট পাস হবে আজ। এটি আগামী 1 জুলাই থেকে কার্যকর হবে। বেলা 11টা থেকে শুরু হবে সংসদ অধিবেশন, যেখানে ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনা হয়। বক্তব্য রাখেন সরকার ও বিরোধী দলের সদস্যরা। প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতির চাপ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে করদাতাদের স্বস্তি দিতে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা বর্তমানে 3,75,000 টাকা থেকে বাড়িয়ে 4 লাখ টাকা করা হচ্ছে। এই সীমা আগামী 2027-28 অর্থ বছর পর্যন্ত বহাল রাখা হতে পারে। একই সঙ্গে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের উপর চাপ কমাতে আয়করের বিভিন্ন স্তর বা স্ল্যাবেও আনা হচ্ছে নতুন সমন্বয়। সব মিলিয়ে এবারের বাজেট পাশের ঠিক আগ মুহূর্তে সাধারণ নাগরিক ও ব্যবসায়ীদের জন্য বেশ কিছু বড় স্বস্তির খবর আসতে যাচ্ছে। বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অনুকূলে 2026-27 অর্থ বছরের উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 108 কোটি 90 লক্ষ টাকা। স্পিকার, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের মাধ্যমে সরকারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি সম্পদের সর্বোত্তম ব্যবহারে ভ্যালু ফর মানি নিশ্চিতকরণ। আপনারা জানেন স্পিকার, এই সরকারের যে কোনো এক্সপেন্ডিচারের পেছনে ভ্যালু ফর মানি হচ্ছে প্রাইমারি একটা ক্রাইটেরিয়া। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব সৈকত। মাহবুব, আর কিছুক্ষণ পরে 2026-27 অর্থ বছরের বাজেট পাস হবে, তো কি খবর আছে আপনার কাছে আমাদের জানাবেন। অনেক ধন্যবাদ। বাজেট পাস হচ্ছে আজ। 2026-27 অর্থ বছরের যে বাজেট, সেই বাজেট কিন্তু আজকে পাস হবে। দর্শক, আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ, যে সেই সংসদের এই সরকারের প্রথম বাজেট আজ কিন্তু পাস হচ্ছে এবং দেশের ইতিহাসে আকারের দিক থেকে কিন্তু সবচেয়ে বড় বাজেট। সরকার বলেছেন যে তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী যে আত্মকর্মসংস্থান তৈরি, এটি একটি অন্যতম লক্ষ্য। এছাড়া মানুষের ক্রয় ক্ষমতা, নিত্য পণ্যের যে ক্রয় ক্ষমতা, সেটি সাধ্যের মধ্যে রাখা, জীবনযাত্রাকে সহজতর করা, এই বিষয়গুলো কিন্তু সামনে রেখে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। এবং এই বাজেটের যে প্রক্রিয়া, জানেন যে বাজেট পাশের দিন এর আগে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সে বিষয়ে আলোচনা হচ্ছে সংসদে, এবং পরবর্তীতে বাণিজ্যমন্ত্রীর এবং অর্থ মন্ত্রণালয়ের যে গত 29 জুন বিশেষ করে যে অর্থ বাজেট, সেই অর্থ বাজেট পাশ হয়েছে এবং 29 জুনের পরে আজকে যে সংশোধিত আকারে সেই অর্থ বিল সহ কিন্তু আজকে পুরো বাজেট আজকে আসলে পাশ হবে। 1 জুলাই থেকে সেই বাজেটে যেসব বিষয় পাশ হবে, মূলত ট্যাক্স ভ্যাট যে বিষয়গুলো আছে, যে ক্ষেত্রে ট্যাক্স ভ্যাট বাড়ানো হয়েছে সেই তার আলোকে কিংবা কমানো হয়েছে তার আলোকে কিন্তু 1 জুলাই থেকে তা কার্যকর শুরু হয়ে যাবে। এরই মধ্যে কিন্তু আপনারা দেখেছেন যে এরই মধ্যে যে সরকার, আপনারা দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে সরকার কিন্তু এই বাজেটে নিত্য পণ্যের, সাধারণ মানুষের কথা সামনে রেখে প্রায় 60টি পণ্যের উপর, নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর থেকে কিন্তু ট্যাক্স ভ্যাট কমিয়ে দিয়েছে এবং সেটিও কিন্তু কার্যকর হয়ে যাবে। একই সাথে আরও বেশ কিছু বিষয় কিন্তু জীবনযাত্রা সহজ করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে আপনারা জানেন যে একদম এই যে চিকিৎসা, জীবন রাঙাতের সাথে জীবন সাজাতে এবং একই সাথে জীবন রক্ষা করতে যে নিত্যপণ্য, যে ঔষধ রয়েছে মানুষের, সেই ঔষধের কাঁচামালের উপর থেকেও কিন্তু অনেক রেওয়াত দেওয়া হয়েছে, রেয়াত এবং একই সাথে বিশেষ করে যে ক্যান্সারের ঔষধ কিংবা হার্টের রিং বসানো, সেই জায়গা থেকে আগের চেয়ে অনেক কমানো হয়েছে। প্রধানমন্ত্রী কিন্তু সংসদে বলেছেন যে 1 জুলাই থেকে যেখানে 1 লাখ টাকা খরচ হওয়ার কথা, সেটি হয়তো 50,000-এ নেমে আসার কথা। তো এই বিষয়গুলো কিন্তু এবারের বাজেটে একদম রাখা হয়েছে, যেগুলো কিন্তু 1 জুলাই থেকেই কার্যকর হয়ে যাওয়ার একটা কথা রয়েছে। তো এছাড়া কিছু কিছু জিনিসের কিন্তু দাম বাড়ানো হয়েছে। সেই দাম বৃদ্ধির জন্য কেন বাড়ানো হয়েছে, অর্থমন্ত্রী তার বাজেটে বলেছেন যে দেশীয়
পণ্য কিংবা দেশীয় উদ্যোক্তাদের বা শিল্পকে বাঁচানোর জন্য বিদেশ থেকে আমদানি হয় এমন কিছু জিনিসের উপর কিন্তু দাম বাড়ানো হয়েছে। তার মধ্যে এই যে নিকোটিন জাতীয় দ্রব্য, বিশেষ করে সিগারেটের বা সিগারেট জাতীয় দ্রব্যের উপর দাম বাড়ানো হয়েছে, সেটি আপনারা জানেন। সুতরাং এটি তো মানুষের ক্ষতিরও কারণ, সেই বিষয়টি কিন্তু দাম বাড়ানো হয়েছে। তো সব মিলে এই বাজেটকে কিন্তু জনবান্ধব বাজেট সরকার প্রধান বলেছেন। এই বাজেটের মাধ্যমে দেশের মানুষের স্বস্তি আসবে সেটি মনে করছে। একই সাথে বিরোধী দলের পক্ষ থেকেও বিরোধী দলীয় নেতা কিন্তু আশ্বস্ত করেছেন যে সরকারের সব ভালো কাজে তারা সরকারকে সহযোগিতা করবেন। তো সব মিলে আগামী একটি বছরই শুধু নয়, গতকাল কিন্তু অর্থ বাজেটের আলোচনায় অর্থমন্ত্রী কিন্তু বলেছেন যে এই বাজেট কেবলমাত্র আয় ব্যয়ের হিসেবই নয়, এই বাজেট স্বচ্ছতা, জবাবদিহিতার নিশ্চিতের মাধ্যমে দুর্নীতিমুক্ত একটি কল্যাণমূলক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একটি মাইলফলক, একটি ভূমিকা রাখবে। তেমনই একটি খাতিয়ান হচ্ছে এই বাজেট। এবং এই বাজেটে সবাই বলেছেন একটা বৃহৎ একটি চ্যালেঞ্জ রয়েছে, সেটি হচ্ছে যে বড় রকম রাজস্ব আয়, সেই রাজস্ব আদায়ের ক্ষেত্র বিভিন্ন জায়গায় বাড়ানো হয়েছে। তবে একটি ভালো খবর আছে যে সর্বনিম্ন যে আয়ের সীমা, যে কত টাকা হলে এর আগে করা হয়েছিল যে 3 লাখ, তারপর 3.5 লাখ, এবার 4 লাখ টাকা সর্বনিম্ন যে ব্যক্তি খাতের আয়, সেই আয়ের 4 লাখ টাকার উপরে হলে তাকে কর বা ট্যাক্স দিতে হবে, তার আগে দিতে হবে না। তো সব কিছু মিলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের নির্বাচনী কমিটমেন্ট অনুযায়ী দেশের মানুষকে ভালো রাখতে এবং তারা দেশের মানুষের প্রতি কমিটেড যে বিষয়টি, সেই কমিটেড তারা দেশের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে এই বাজেট দিয়েছেন। এবং সেই বাজেট বাস্তবায়নে সরকার এবং বিরোধী দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে এবং সংশ্লিষ্ট প্রত্যেকের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। তো এই হচ্ছে এখনকার সংবাদ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। আমাতুল। মাহবুব, আপনাকে ধন্যবাদ। দর্শক, সংসদ ভবন থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মাহবুব সৈকত। এবার অন্যান্য প্রসঙ্গ। জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর 10 বছরের কারাদণ্ড এবং 2 লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করা হয় বাংলাদেশ টেলিভিশনে। 2025 সালের 25 মার্চ থেকে হাসানুল হক ইনুর বিরুদ্ধে তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। একই বছর 11 সেপ্টেম্বর চিফ প্রসিকিউটরের কাছে প্রতিবেদন জমা দেন সংস্থাটির কর্মকর্তারা। প্রতিবেদন যাচাই বাছাইয়ের পর 25 সেপ্টেম্বর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। একই দিন অভিযোগ আমলে নিয়ে ইনুর বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। দর্শক, জুলাই অভ্যুত্থানের মামলার রায় নিয়ে ব্রিফ করছেন চিফ প্রসিকিউটর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কিন্তু এই সাজাটা যেহেতু একত্রে ভোগ করবেন, 10 বছরের মধ্যে এই 30 বছর এই যে সেন্টেন্সটা একত্রে সাজা ভোগ করবেন, সেটাও একটা বিষয়। সেটা হচ্ছে যেহেতু তাদের এই যে আপনারা বলছেন যে এত গুরুতর অভিযোগ কিন্তু ঠিকমতো সাজা দেওয়া হয়নি, ট্রাইব্যুনাল আইনের যথাযথ বিশ্লেষণ করতে পারেননি, তার মানে আপনাদের দিক থেকে তথ্য প্রমাণ তুলে ধরা বা আসামিদেরকে সেইভাবে উপস্থাপন করা, যেহেতু আমরা এখন আদালতের রায়কে প্রাধান্য দেব, সেই জায়গায় ব্যর্থতা ছিল। জানি না আমাদের ব্যর্থতা ছিল কিনা। আমরা তো দাবি করি যে আমাদের 10 জন সাক্ষ্য দিয়েছে। আপনার পরিষ্কার করে বলছি, আজকে ট্রাইব্যুনাল যে রায় শুনিয়েছেন সেখানেও কিন্তু আপনাদেরকে শুনিয়েছেন যে আসামি তার এই কর্মকাণ্ড তিনি স্বীকার করেন, অ্যাডমিশন বলে উনি মনে করেন। ট্রাইব্যুনাল তো পরিষ্কার করে বলেছে যে তারা এই অপরাধটা ডিনাই করেন না। তাহলে আসামি যদি অপরাধ ডিনাই না করেন, তাহলে প্রসিকিউশনের ব্যর্থতা আপনি কোথা থেকে দেখবেন? আসামির পরিবার বলছে প্রহসনের বিচার আমরা মানি না, এটা ফরমায়েশি রায়। আসামির পরিবার তো প্রহসনই বলবে। আপনি কি মনে করেন এতগুলো শহীদ হলো হাসানুল হক ইনুদের মতো এরকম দুষ্কৃতিকারীরা, তারা এরকম
বক্তব্য দিল, দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য দিল। এতগুলো জুলাই আন্দোলনের মধ্যে এতগুলো নিরীহ মানুষ মারা গেল, আর সেখানে এখন আপনি ভিকটিম আসামির পরিবার বলবে প্রহসনের বিচার। তাহলে কি বিচার হইলে আপনার প্রহসন হবে না বলেন তো? এই রায়ের প্রভাব কি অন্য রায়গুলোতে পড়বে আশঙ্কা করছেন? কোনো রায়ের মধ্যে প্রভাব পড়ে না। তবে 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 এইসব দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি যদি না হয়, তাহলে সমাজে এই জাতীয় অপরাধ বৃদ্ধি পাবে। দর্শক, জুলাই গণ অভ্যুত্থানের মামলার রায় নিয়ে ব্রিফ করছিলেন চিফ প্রসিকিউটর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। জুলাই গণ অভ্যুত্থানের সময় চট্টগ্রামে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সহ 22 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। 6 আগস্ট থেকে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন 5 আসামি। তারা হলেন চট্টগ্রাম 6 আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মোহাম্মদ ফিরোজ ও দেবাশিস পাল দেব। এদিকে মামলার বাকি আসামিরা পলাতক রয়েছেন। ঋণ খেলাপির দায়ে চট্টগ্রাম 4 আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছে সর্বোচ্চ আদালত। সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। তবে নতুন করে নির্বাচন হলে আসলাম চৌধুরী অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। সংসদ নির্বাচনের আগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ এলে আপিল শুনানির শেষ দিন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি। সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট হলে হাইকোর্ট তার প্রার্থিতা বহাল রাখে। পরে এ আদেশের বিরুদ্ধে একই আসনের জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করলে তা মঞ্জুর করে। আসলাম চৌধুরী নির্বাচনে জয়ী হলেও আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিত থাকবে বলে আদেশ দেয় আপিল বিভাগ। আদালতের অধিকতর শুনানির জন্য আমরা যেটা আইনের ভাষায় বলি লিভ গ্রান্ট করেছিলেন, এবং আপিল হিসেবে শুনানির জন্য যার মাধ্যমে আজকে চূড়ান্ত রায় হয়েছিল। আদালত যখন লিভ গ্রান্ট করেছিলেন তখন আদালত নির্দেশ দিয়েছিলেন যে তিনি যদি কোনো কারণে নির্বাচনে জিতেন তাহলে ওনার এই নির্বাচনের ফলাফলটা উইথহেল্ড থাকবে। জনাব আসলাম চৌধুরী তিনি যে বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, নির্বাচিত হয়েছিলেন, সেটি আর আপাত দৃষ্টিতে থাকলো না। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেছেন, রাষ্ট্রের চাহিদার সাথে মিলে গেলে বাংলাদেশ মিয়ানমার চীন করিডোর হতে পারে। তিনি বলেন, এজন্য সম্ভাব্যতা যাচাই করা হবে। সকালে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতি থাকলে তা স্বাধীনভাবে তদন্ত করবে দুদক। এতে সরকার কোনো বাধা দেবে না। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ রিফান্ড বা অন্য কোনো নামে তাদের রাজনৈতিক কর্মসূচি বা কার্যক্রম চালাতে পারবে না বলেও জানান ডক্টর জাহিদুর রহমান। তিনি আরও জানান, দেশে খাদ্যের মজুদ বেড়েছে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে বলে সরকার আশাবাদী। প্রচার করা বাংলাদেশে একদম সরাসরি নিষেধ আছে, শুধু দণ্ডপ্রাপ্ত বলে না, তার বক্তব্য প্রচার করা যাবে না এরকম আদালতের নিষেধাজ্ঞা আছে, এবং আমাদের অনেক মিডিয়া এই কাজটা করছে। তার মানে হচ্ছে তারা আদালতের নিষেধাজ্ঞা নির্দেশনা মানছেন না, এটা ফ্যাক্ট। সরকার এটার ব্যাপারে তার মানে তথ্য মন্ত্রণালয়, যেহেতু এই মিডিয়াগুলো তথ্য মন্ত্রণালয়ের অধীন আছে, আমরা প্রাথমিকভাবে এই আহ্বান জানাই, এটা ইনফ্যাক্ট আমরা ফর্মালিও জানাবো, এটা নিয়ে আমার কথা হয়েছে, তারা যেন এই কাজটা না। জনগণের প্রত্যাশা বাস্তবায়নে ভূমিকা পালন করা সরকারের দায়িত্ব হলেও সরকারটা পালনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণাকালে তিনি কথা বলেন। পরওয়ার বলেন, জামায়াতের বিরুদ্ধে কোনো ইস্যু না পেয়ে ৭১-এর মীমাংসিত ইস্যু নিয়ে আবারও বিভক্তি সৃষ্টির চেষ্টা চলছে। ওই নোট অফ ডিসেন্ট যে দিয়েছেন ওটা ৭০% মানুষের ভোটে নোট অফ ডিসেন্ট খারিজ হয়ে গেছে, ওটার আর কোনো মূল্য নাই। আপনারা বলেন মেজরিটি নো, আপনার পার্লামেন্টের মেজরিটি ব্যাখ্যা এক, আর গণভোটের ৭০% মেজরিটি কিন্তু আর এক। সংবিধান বিশ্লেষক আইনজ্ঞরা পরিষ্কার বলেছেন, পার্লামেন্টে আপনারা যে আসনগুলোকে মেজরিটির শক্তি দেখাচ্ছেন, এই মেজরিটি
গণভোটের মেজরিটির সামনে কিন্তু সফরেন উচ্চ মূল্যস্ফীতি, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং বেসরকারি খাতে ঋণের চাহিদা তলানিতে নেমে আসার প্রেক্ষাপটে 2026-27 অর্থ বছরের প্রথমার্ধের নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের সম্মেলন কক্ষে গভর্নর মোস্তাকুর রহমান এই মুদ্রানীতি ঘোষণা করবেন। এটি বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের আমলে এবং গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানের প্রথম মুদ্রানীতি। উচ্চ মূল্যস্ফীতির চাপ অব্যাহত থাকায় প্রধান নীতি সুদহার 10% অপরিবর্তিত রাখা হচ্ছে। একই সঙ্গে ব্যাংকগুলোর বিধিবদ্ধ জমা সংরক্ষণ হারেও কোনো পরিবর্তন আনা হচ্ছে না। মাঝে মূল্যস্ফীতি কিছুটা কমলেও ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে মূল্যচাপ বেড়েছে। এর প্রভাবে গত মে মাসে দেশের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 9.42%, যা 2025 সালে জানুয়ারির পর সর্বোচ্চ। কেন্দ্রীয় ব্যাংকের ধারণা, স্বল্প সময়ে মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা নেই। এ কারণেই সুদহার কমানোর পরিকল্পনা থেকে আপাতত সরে এসেছে তারা। রং, রেখা আর সৃষ্টির ভাষায় কয়েক প্রজন্মকে স্বপ্ন দেখানো বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মরদেহে শেষ শ্রদ্ধা জানালেন তার সহকর্মী, স্বজন ও অনুরাগীরা। সৃষ্টিশীল এ মানুষটিকে বিদায় জানাতে সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন নাট্য, শিল্প ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা। ফুল আর শ্রদ্ধায় স্মরণ করা হয় তার দীর্ঘ সৃজন যাত্রাকে। শবনম অবনীর রিপোর্ট। সকাল 11টার দিকে বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণে জানাজা শেষে বরেণ্য চিত্রশিল্পী মুস্তফা মনোয়ারের মরদেহবাহী গাড়ি শহীদ মিনারে পৌঁছালে শুরু হয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন। নীরবতা আর আবেগঘন পরিবেশে একে একে উপস্থিত হন তার সহযোদ্ধা, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহীরা। শ্রদ্ধা জানান দেশের নাট্যকার, শিল্পী, সংস্কৃতিকর্মী এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। কেউ স্মরণ করেন তার শিল্পী সত্তাকে, কেউ তুলে ধরেন শিশুদের জন্য তার অবদান। আবার কেউ বলেন বাংলাদেশের শিল্পচর্চার ইতিহাসে তিনি ছিলেন এক আলোকবর্তিকা। আমি মনে করি তার যে সৃষ্টিশীলতা সেটাকে ধরে রাখার জন্য, সেখান থেকে শিক্ষা নেওয়ার জন্য আমাদের আগামী প্রজন্ম তারা অবশ্যই তাকে অনুসরণ করবে। তো তার যে কাজগুলো আছে সেগুলো যদি আমরা ছড়িয়ে দিই, সেগুলো ভালো আর্কাইভ হয়, তার পরিবার থেকে শুরু করে অন্যান্য সবাই যেন এটাতে এগিয়ে আসেন। আমি তার প্রথম ছাত্র এবং সেই হিসেবে এইখানে অনেক কাজই তার সাথে করতে হয়েছে। দেশের জন্য, মানুষের জন্য, মঙ্গলের জন্য বলতে পারেন তিনি একটা অসাধারণ নেতৃত্বদায়ী ভূমিকা তিনি পালন করে এসেছিলেন। উনি আজকে আমাদের মাঝে নেই, কিন্তু ওনার কাজগুলো থেকে যাচ্ছে। আমরা চেষ্টা করব উত্তরসূরি হিসাবে ওনার এই নন্দন তত্ত্বকে আমরা বহন করতে। ব্যক্তিগত শ্রদ্ধার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও নাট্য সংগঠন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জানায় শেষ সম্মান। নিজেকে সংযুক্ত রেখেছেন এবং কোনো রকম মোহ বা চাপের মুখে নত হননি। তার কাজ দেখে আমরা অনুসন্ধান করতে চেষ্টা করব, ভাবতে চেষ্টা করব যে মানুষের জীবনে উচ্চ রুচি কি করে তৈরি হয়। পাপেট নিয়ে তিনি যে গুরুত্বপূর্ণ কাজ করেছেন, একটা আধুনিকতা দিয়েছেন পাপেট শিল্পকে, সেটা কোনোদিন ভোলার নয়। জীবনের শেষ ক্যানভাসে রয়ে গেল অসংখ্য সৃষ্টি, অসংখ্য স্মৃতি। শিল্পী মোস্তফা মনোয়ার বিদায় নিয়েছেন, কিন্তু বেঁচে থাকবেন তার কাজ, তার রং আর তার রেখে যাওয়া প্রজন্মের ভেতর। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় সনাতন পদ্ধতির বদলে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা। জিয়াউদ্দিন সংলগ্ন লেক রোড সহ 4টি পয়েন্টে চালু হয়েছে এআই ক্যামেরা ট্রাফিক সিস্টেম। এর মাধ্যমে ঢাকার 19টি ইন্টারসেকশনে স্বয়ংক্রিয় ট্রাফিক মনিটরিং ও মামলা কার্যক্রম শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রাজধানীর লেক রোডের সিগন্যালে এআই ক্যামেরা ট্রাফিক সিস্টেম উদ্বোধন শেষে তিনি এ তথ্য জানান। বলেন, পর্যায়ক্রমে রাজধানীর অধিকাংশ পয়েন্টে এই প্রযুক্তি চালু করা হবে। তিনি আরও বলেন, অটোরিকশা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, তবে রাজধানীর অটোরিকশা নিয়ন্ত্রণ পুলিশের একার পক্ষে সম্ভব নয়। সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ইন্টারসেকশন ও দুর্ঘটনা প্রবণ পয়েন্টগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা স্থাপন করেছি। ফলে ট্রাফিক ব্যবস্থাপনায় এক অভূতপূর্ব ও দৃশ্যমান উন্নতি সাধিত হয়েছে। এটি চালকদের মধ্যে নির্দিষ্ট লেনে থাকার এবং সিগন্যাল মেনে চলার একটি ইতিবাচক প্রবণতা তৈরি করেছে।